আজকে বেশ কিছুকাল পরে আমরা বসেছি, তবে আজকে আমার জীবনে একটা সৌভাগ্যময় দিন আমি বলবো। কারণ তোমাদের অনুরোধে এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে যেয়ে, একটু পড়াশোনা করতে যেয়ে আমি বোধহয় আমার জীবনে যত মহাপুরুষের, মহৎ মানুষের জীবনী পড়েছি বা বোঝার চেষ্টা করেছি, এই মতিলাল শীল সর্বোত্তম ব্যক্তি। এটা ভালো করে না জানলে, না বুঝলে মহাপুরুষদের ইতিহাস অসমাপ্ত থেকে যাবে, ডেফিনিট। মতিলাল শীল ভারতবর্ষে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব করছে, সেই যে ভারতবর্ষের প্রথম ট্রানজিশন পিরিয়ড, অর্থাৎ ঐতিহাসিকেরা অনেকেই বলেছেন, সমাজ বিজ্ঞানীরা, যে ভারতবর্ষ প্রথম একজন সভ্য এবং সুশাসকের দ্বারা পরিচালিত হতে শুরু করেছে। এর আগে মুসলমানরা এসেছে, আর্যরা এসেছে, শকরা এসেছে, হুনরা এসেছে, এরা অর্ধ সভ্য। এই প্রথম একটা সভ্য জাতি, যার ফলে এই প্রবলতর অসভ্য যে হিন্দু সমাজ বা হিন্দু জাতি বা ব্রাহ্মণ্যতন্ত্র, তাদের কাছে সবাই মাথা নত করে গেছে, হিন্দুয়াইজড হয়ে গেছে। কিন্তু এই ব্রিটিশদের তারা করতে পারেনি, বিকজ ইট ওয়াজ এ সুপিরিয়র সিভিলাইজেশন অ্যান্ড কালচার। তাহলে এই সভ্যতা যখন শুরু হয়, সেই শুরুর সময়ে 1757 সালে পলাশির যুদ্ধ, তারপরে রাজত্ব দখল, রাজত্ব করা শুরু, আর 1792 সালে কলকাতার কলুটলাতে এই মহামানবের জন্ম হয়। আমি ঘেটে ঘুটে যেটা পেলাম, কেউ বলে সুবর্ণবণিক, কেউ বলে তেলি জাতীয়, কেউ বলে নাপিত, ওদের জাতিগত বা জাতগত পরিচয়। কারণ নাপিত, তেলি বা সুবর্ণবণিক এগুলো ওই চতুর্বর্ণের মধ্যে পড়ে না। তার বাইরে যখন কাস্ট সিস্টেম তৈরি হয়েছিল, কাস্ট কথাটা ইংলিশ কথাও নয়, কাস্ট কথাটা পর্তুগিজ কথা। তার মানে তার পরবর্তীকালে যখন বিভিন্ন প্রফেশনের লোককে হিন্দুয়াইজড করবার চেষ্টা হয়, সেই সময়ের এই মতিলাল শীলদের পরিবার বড় ব্যবসা করতো। ওই ফরাসি চন্দননগর, ওই হুগলিতে সোনার বেনে হয়েছে, অন্যান্য বণিক হয়েছে, বানিয়ান হয়েছে, এরা ধনবান হয়েছে। এই কলকাতার কলুটলায়, যেখানে আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি, ওর পেছনেই ওদের বাড়ি ছিল। সেইখানে জন্মে সৌভাগ্যবান যে ওইখানে কলুটলায় অনেকগুলো স্কুল শুরু হয়েছিল। ওই চিতপুরে যেমন তখনকার দিনের শিক্ষা কি ছিল, এবিসিডি আর ওয়ার্ড বুক। দুইজন বদ্যি জাতের মানুষ, একজন কানা আর একজন খোড়া, এরা প্রথমে ওই কলুটলাতেই
ওয়ার্ড বুক শিখে, ইংরেজি শিখে ইংরেজদের দলে ভিড়তে পেরেছিল। চৈতন্য সেন এরা ওই কলুটোলাতে একটা স্কুল করেছিল। সেই স্কুলে অনেক বড় বড় মানুষের ছাত্র হয়েছে। আমাদের আজকের আলোচ্য যিনি মতিলাল শীলও সেখানে ছিলেন। তখনকার দিনে ওই অদ্বৈত সেন আর নিতাই সেন তাদের স্কুল ছাড়াও উনি ইংরেজের স্কুলেও পড়েছেন, আমড়াতলায় মার্টিন বাউলের স্কুলে। কিন্তু 5 বছর বয়সে তার পিতৃবিয়োগ হওয়াতে, ধনবান ছিল তার কাকা, এরা তাকে স্কুলটাকে ছাড়ায়নি, ভালো করে ইংরাজি শিখেছিলেন, যার জন্য ওনার পরবর্তীকালের যত চিঠিপত্র আছে, ইংরাজি চিঠিপত্র আমি দেখেছি, খুব স্ট্রেংথ ছিল ইংরাজিতে। বুদ্ধি তো তার অসাধারণ ছিল। তা না হলে তিনি শেষ পর্যন্ত এই কলকাতার রথচাইল্ড বলে খ্যাত হয়েছিলেন। রথচাইল্ড মানে হচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট জার্মানের সব থেকে বড় ব্যাংক যিনি প্রতিষ্ঠা করেছিলেন, ব্যবসায়ী, তখনকার দিনের হেনরি ফোর্ডের মতন। সেই রথচাইল্ডের নামে মতিলাল শীলের নাম। কত টাকা যে উনি আয় করেছেন সেটা হিসাব পাওয়া মুশকিল, এবং সমস্তই তিনি ব্যবসা করে, পরিশ্রম করে, সততার সঙ্গে অর্জন করেছেন। এবং সেই সোর্সগুলো কোনো সীমা নেই। একেবারে অল্প বয়সে কলকাতার তখনকার বাবুদের যা নিয়ম, সেই অনুসারে মদ, মেয়ে আর টাকা পয়সার মধ্যে কাটিয়ে নষ্ট করেছে। পরে শ্বশুর মশাই ওনাকে এর থেকে ছাড়ানোর জন্যে বিদেশে নিয়ে ঘুরিয়েছেন, ব্যবসা করা দেখিয়েছেন। ফিরে এলেন কলকাতায় 1814 সালে, যখন তার থেকে প্রায় 20 বছরের বয়সে বড় একমাত্র ভারতীয় মহান ব্যক্তি, তার পূর্ববর্তী সেই রাজা রামমোহন রায়ও কলকাতায় এসেছেন 1914 সালে। অবশ্য রাজা রামমোহন রায় কলকাতায় জন্মগ্রহণ করেননি, বড় হয়ে এসেছেন। রাজা রামমোহন রায় এসে কি করেছেন? ওই ইংরেজের দেওয়ান হয়েছেন, মুৎসুদ্দি হয়েছেন, প্রচুর পয়সা কালেক্ট করেছেন, নিজে সেগুলো নিয়েছেন। একজন ব্রিটিশ তার জীবনী লিখতে গিয়ে বললেন, এই সময়ের মধ্যে একজন দেওয়ান কি করে এত টাকা আয় করতে পারে, তার হিসাব তো আজকে পাওয়া যাবে না। মতিলাল শীল তার থেকে 18-20 বছরের ছোট। উনি কারো দেওয়ানগিরি করেননি, উনি সমস্ত রকম ব্যবসা করেছেন। শূদ্র জাতীয় তো, আজকাল শীলেরা বোধহয় ব্যাকওয়ার্ড কমিউনিটির মধ্যে পড়ে, আমার ঠিক জানা নেই। এই যে শীলেরা তখনকার দিনে সর্বত্রগামী হয়ে এই মতিলাল শীল অর্থ উপার্জন করেছেন। প্রথম দিকে ফোর্ট উইলিয়ামে ইংরেজি জানতেন, চাকরি করতে গিয়েছিলেন। ফোর্ট উইলিয়ামের সাহেবদের তার কথায়, তার কাজে, তার সততায়, তার ডিলিজেন্স এন্ড ইন্টেলিজেন্স অনেক বড় বড় সাহেবকে তিনি বড় ভাইয়ের মতন, বন্ধুর মতন পেয়ে
ব্যবসায় উন্নতি করতে পেরেছেন। প্রথম দিকে তিনি ওই যে বিয়ারের বোতল, মদের বোতল, খালি বোতলগুলো ওগুলো জমিয়ে রেখে আবার বিক্রি করে, তার কর্ক তৈরি করে সেই কর্কের ব্যবসা করে খালি বোতলকে তিনি বিক্রি করে প্রভূত সম্পদ আয় করেছেন। এমনকি তিনি ওই সময়ে 1820 থেকে 30 এই সময়ে তিনি গরুর চামড়া, এই যেটা চামাররা গরু ছুলে নিয়ে আসে, সেই গরুর চামড়া বিক্রি করে 3-4 লক্ষ টাকা সেই সময়ে আয় করছেন। তিনি অল্পকালের মধ্যে ব্রিটিশ কোম্পানির পেপার মার্চেন্টদের মধ্যে 1 নম্বর। তিনি ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করছেন। তার কেনা জাহাজ ছিল, নিজস্ব জাহাজ ছিল 1 ডজনের ওপরে। বড় বড় জাহাজের মালিক। একটা জাহাজের নাম তার নিজের মেয়ের নামে রাজরানী, আরেকটার নাম বেনিয়ান। এই বিপুল সম্পত্তি এবং বিপুল ব্যবসা বাণিজ্যের, এই যে তখন ব্রিটিশরা নীল চাষ করে সারা পৃথিবীতে এক্সপোর্ট করে ভারতবর্ষ থেকে কোটি কোটি টাকা আয় করেছে। এই নীলের কুঠি, নীলের ব্যবসা মতিলাল শীল শুরু থেকেই তার সঙ্গে যুক্ত হয়ে লক্ষ টাকা আয় করেছেন। এবং তার বুদ্ধি, তার মেধা, তার স্কিল কি পর্যায়ের ছিল, উনি পৃথিবীতে কোন দেশে কোন রকমের নীলের সব থেকে বেশি দাম, কম দাম বলে দিতে পারতেন। একদিন একজন সাহেব, নীলকুঠির সাহেব বললেন, তুমি তো খুব ওস্তাদ, কিন্তু তোমার যদি চোখ বেঁধে দিই তাহলে নীল ছুঁয়ে তুমি বলতে পারবে কোন নীলটা বেস্ট, তার দাম কত হওয়া উচিত এবং কোন দেশে তার চাহিদা সব থেকে বেশি। উনি বললেন, ওকে, ফোল্ড মাই আই। এবং ওই বদ্ধ চক্ষে তিনি নীলগুলো ধরে একটা একটা করে বলে দিলেন, এটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে সেকেন্ড বেস্ট, থার্ড বেস্ট, এর এত দাম, এই পৃথিবীতে এটার এত বেশি মূল্য। এই মানুষটা 1846-এ সুপ্রিম কোর্ট, কলকাতার সুপ্রিম কোর্টের জুরি হলেন। তো আইন ইত্যাদির বিষয়েও তার কি অগাধ একটা, যে ব্রিটিশরা তার মতন একজন লোককে, অথচ ইন্ডিয়ান রেল যখন প্রতিষ্ঠা হবে 15 অগস্ট 1854, তার মৃত্যুর অল্প কিছুদিন আগে, স্টিফেনসন, ভারতবর্ষের রেল পত্তনের, বাংলায় রেল পত্তনের আদি ইঞ্জিনিয়ার হচ্ছেন স্টিফেনসন, যার জন্য এই সমস্ত কাজগুলো, ওই জন্যে মতিলাল শীলের নাম বইতে, ইতিহাসে, সোশ্যোলজিতে উধাও করে রাখা হয়েছে। কারণ এই স্টিফেনসন সম্পর্কে তখনকার দিনের কবিরা কি লিখছে, দেশ ডোবালো, জাত ডোবালো 2 জন, স্টেশন আর উইলসন। কারণ রেল তৈরি করে উইলসন এই যে স্টেশন বানিয়ে রেখেছেন, এই রেলে তো কোনো জাতের বিচার নেই, সবাই বসছে, সবাই উঠছে, যে টিকিট কাটবে সে উঠবে। সুতরাং যাত্রা দেশ ডুবিয়ে দিল এই উইলসন। এই উইলসন ওনার মতামত চাইলেন, ভারতবর্ষে কি রেল প্রতিষ্ঠা করা যায় 54 সালে বাংলায়।
এবং উনি দীর্ঘ চিঠিতে সমস্ত এদিক ওদিক বোঝালেন। তারপরে লাস্টে লিখছেন, তবে আমার তো এখন সময় নেই, সুতরাং আমি অ্যাক্টিভলি যোগ দিতে পারবো না, আমি সঙ্গে আছি। তো এই যে অবস্থা, এ তো গেল তার ধন সম্পদের একটা বিপুল, সেদিনকার ব্রিটিশ সমস্ত মার্চেন্ট, কোনো কিছু এক্সপোর্ট করতে হবে, ইম্পোর্ট করতে হবে, ওই মতিলাল শীল হচ্ছে সব থেকে ডিপেন্ডেবল, লেবোরিয়াস এবং সিনসিয়ার বিজনেসম্যান। এখন সে তো গেল, কোটি কোটি টাকা আরো অনেকেরই আছে, রবীন্দ্রনাথদেরও কত টাকা, ওই ঢাকার কুন্ডুদেরও কত টাকা, বড় বড় জমিদার, বাংলাদেশে তো তোমরা দেখতেই পাবে সে বিশাল বিশাল বাড়িঘর সেই সব জমিদারদের। তো সে তো গেল, কিন্তু ওগুলো হচ্ছে তুচ্ছ মতিলালের জীবনে, একেবারেই তুচ্ছ। যেমন কলকাতায় স্কুল তৈরি হবে, স্কুল তো নেই, স্কুল করেনি। এদেশে স্কুল করাটা, বিদ্যা শিক্ষাটা মোটেই বাঞ্ছনীয় বিষয় নয়। এখানে গীতায় বলেছে, যারা কাজকর্ম করে, ওই শীল, ওই মল্লিক, ওই মণ্ডল, ওই বিশ্বাস, এরা শুধু কাজই করবে, এদের কখনো বিদ্যা শিক্ষা দেওয়া যাবে না। এটা এন্টি এডুকেশনের দেশ, অন্ধকার দেশ। এই অন্ধকার দেশে শুরু হলো মতিলাল শীলের প্রচেষ্টা। কিরকম? 1840 সালে মিটিং হচ্ছে, ওখানে ওই ঠাকুর বাড়ির ঠাকুরেরা, অন্যান্য বড় বড় ধনীরা, রাজারা সবাই আছে, মতিলাল শীলও আছেন। সবাই বলল যে হ্যাঁ ভাই, স্কুল তো বানাতে হয়, তা না হলে এই যে সেন্ট জেভিয়ার্স কলেজ টলেজ জেসুইট ফাদাররা শুরু করেছে, কিছু কিছু মুসলমানরাও শুরু করছে, এতে তো গোলমাল হয়ে যাবে। সুতরাং আমাদের হিন্দুদের স্কুল তৈরি করতে হবে। যেমন প্রসঙ্গক্রমে বলে রাখি যে ভারতবর্ষে প্রথম স্কুল ব্রিটিশরা তৈরি করলো ওয়ারেন হেস্টিংস। কি স্কুল? কলকাতার মাদ্রাসা। 60,000 রুপিস তিনি দিয়েছিলেন কলকাতায় 1781 সালে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য। সেই মাদ্রাসা আজও আছে। তারপরে তিনি আবার তৈরি হলো 1792 সালে কাশীর সংস্কৃত কলেজ। তারপরে 1817 সালে 20 জানুয়ারি গরানডাঙ্গায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা হবে, এই মিটিং চলছে। কেউ বললে এর পেছনে রামমোহন আছে, একদল বলল যে না, রামমোহন থাকলে আমরা এর মধ্যে নেই। তখন যিনি ইংরেজ কর্তা ব্যক্তি, তিনি মিটিং বন্ধ করে দিলেন। পরে ডেভিড হেয়ারের কাছে প্রশ্ন করলেন যে এবারে কি করা যাবে। হেয়ার সাহেব খুব সুন্দর বলেছিলেন, আপনার কোনো চিন্তা নেই, আপনি পরবর্তী মিটিং ডেকে ওই হিন্দু স্কুল প্রতিষ্ঠা করুন। কারণ রামমোহন যদি জানতে পারে যে তার জন্য একটা স্কুল তৈরি হবে না, তাহলে রামমোহন নিজেই সরে যাবে। সেই হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, রামমোহনকে রাখেনি। যে দেশে রামমোহনকে তাড়িয়ে দেয়, সে দেশে মতিলাল শীলকে কি করে সহ্য করতে পারে? কিরকম হলো? 1840 সালের মিটিং হচ্ছে। মিটিংয়ে সবাই তো বলল যে হ্যাঁ, স্কুল প্রতিষ্ঠা করতেই হয়, তা নাহলে সব তো ওই জেসুইটরা
খ্রিস্টান বানিয়ে ফেলবে, ইংরেজি শিখিয়ে শিখিয়ে আমাদের সবকিছু ভুলিয়ে দেবে। তখন মিটিং শেষে যখন বললো ঠিক আছে কন্ট্রিবিউট করো, খাতাটা চালু হলো যে সই করো, কত টাকা দেবে লিখে দাও। বড় বড় রাজা মহারাজারা কলকাতার সেদিনের মুখ চাওয়াচাই করছে, কেউ ও বলে তুই আগে লেখ, ও বলে তুই আগে লেখ। তখন মতিলাল শীল পেছন থেকে এসে বললে আপনারা এত বড় বড় মানুষেরা যদি এরকম মুখ চাওয়াচাই করেন, আমি তো সাধারণ ব্যবসায়ী, দিন আমি প্রথম সই করি বলে খাতাটা টেনে নিয়ে পৃষ্ঠার একেবারে শেষ দিকে সইটা করে মতিলাল শীল লিখে চোখ বন্ধ করে উনি এক লিখলেন, তারপরে 5টা শূন্য দিয়ে খাতাটা ফেরত দিলেন। তার মানে 1,00,000 টাকা উনি ওই স্কুলের জন্য দিলেন। তারপরে 1843 সালে মার্চ মাসে ওই শীল কলেজের উদ্বোধন হলো। তখন অন্য কেউ যখন আসে না, তখন মতিলাল শীল একাই বলল কই বাত নেই, আমি বানিয়ে দিচ্ছি। 500 to 1000 ছেলেরা পড়াশোনা করবে এই স্কুলে, ফ্রি। সেই স্কুলে পড়ানোর জন্য ইংল্যান্ড থেকে 5 জন, আর সেন্ট জেভিয়ার্স কলেজের জন্য 2 জন টিচার এলো। তখন শিলস ফ্রি কলেজ উনি বানালেন, বললেন যে শুধু স্কুল নয়, আমি ফ্রি কলেজ বানাবো। এবং সেই কলেজে 1000 ছাত্র পড়াশোনা করবে। 1000 ছাত্র পড়াশোনা করবে মানে কলেজ, তাহলে ইউনিভার্সিটি বানাবো। এই প্রথম ভারতবর্ষের কেউ, ওই বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, ওই যত 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 মহামানবের লাইন আছে, কেউ ইউনিভার্সিটি বানানোর জন্য এগিয়ে আসেনি। তা অন্য কেউ তো আসবে না। সুতরাং ওই শীল বিশ্ববিদ্যালয় উনি করছেন, টাকা তো কেউ দেবে না। তাতে আবার ওনার যারা বন্ধু বান্ধব তারা গেল ক্ষেপে, যে আমরা তো চাইছিলাম হিন্দু বিশ্ববিদ্যালয়, আমরা তো চাইছিলাম এই সমস্ত সম্ভ্রান্ত বংশীয়দের জন্য একটা জাতীয় বিশ্ববিদ্যালয়। তুমি নিজের নাম, এই শীলেদের নাম তুমি তুলে ধরছ, সেলফিশ, তোমার সঙ্গে আমরা নেই, সরে গেল। এবং এই ঘটনার রিপোর্টিং যখন ইউরোপে বা ইংল্যান্ডে গেল, তারা এর যথাযথ মূল্যায়ন করেছে। কি লিখছে যে, আমি একটু পড়ি, বাট contrary perhaps to the hopes and expectation of the founders, every school that is opened is a blow to Hinduism. এটা স্কটল্যান্ড থেকে ছাপা হচ্ছে পত্রিকায়, যে স্কুল তৈরি হওয়া, কলেজ তৈরি হওয়া মানে ইট ইজ এ ব্লো টু হিন্দুইজম, which cannot coexist with knowledge and enlightenment. হিন্দুইজম এই নলেজ আর এডুকেশনের সঙ্গে কোএক্সিস্ট করে না। সুতরাং ওরা সব সেই মতিলাল শীল শেষ পর্যন্ত নিজের টাকায় লক্ষ টাকা ব্যয় করে প্রতি মাসে 1000 টাকা ফ্রি স্টুডেন্টদের দিয়ে
এই বিদ্যালয়, কলেজ বা ইউনিভার্সিটি, সেই ফ্রি শিলস কলেজ আজও চলছে। তার বংশের ছেলেপেলেরা আজও সেটাকে চালিয়ে যাচ্ছে। বা মতিলাল শীল যে ক্যাশ রেখে গেছিলেন, কারণ মতিলাল শীল আবার ব্যাংকার ছিলেন, এই যে ব্যাংক অফ ইন্ডিয়া, এই ব্যাংক অফ ইন্ডিয়ার শুরু থেকে তিনি একজন প্রতিষ্ঠাতা। তো এই এই তারপরে আরো অনেক স্কুল বানিয়েছেন, হিন্দু মেট্রোপলিটন, হিন্দু স্কুল, এরকম বহু স্কুল তিনি বানিয়েছেন। এই ধরনের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আর ভারতবর্ষের ইতিহাসে কেউ আছে সেটা কেউ খুঁজে পেতে পারে আমি বিশ্বাস করি না। শুধু স্কুল কলেজ নয়, কলকাতায় তখন প্রবল প্রবল বিমারি, জ্বর, কলেরা, ম্যালেরিয়া, কারণ নোংরা দেশ তো আমাদের, অন্ধকার দেশ। শুধু শিক্ষার জ্ঞানের আলো নেই তা তো নয়, বিমার কান্ট্রি। যত রকম বদ অভ্যাস, কুঅভ্যাস সেকালের সমাজের আমার বলার দরকার নেই। সেকালের যে কোনো বই, যে কোনো সমাজবিজ্ঞানের বই পড়ে দেখলে বুঝতে পারবে যে কি ভয়ঙ্কর কুৎসিত চেহারা ছিল সেদিনের কলকাতার বাবুদের। সেই বাবুদের সেই এত বেশি রোগ, এত তাতে অসুবিধা হচ্ছে যে সেই অসুবিধা সহ্য করে আর পেরে উঠছে না। ওই রাতে মশা, দিনে মাছি, তাই নিয়ে কলকাতায় আছি, এ সমস্ত কবিতাও পাওয়া যায়। তো এর মধ্যে এখন বাবুরা আর কিছু না পারুক, মিটিং করতে উস্তাদ ছিল। তখন একটা কমিটি ডাকো, সবাই পাড়ার লোক, বড় বড় লোক, অমুক মহারাজা, অমুক প্রিন্স, দ্বারকানাথ ঠাকুর, এরকম সবাই এসো, এসো একটা ফিভার হসপিটাল মিটিং, হসপিটাল বানাতে হবে। কি হসপিটাল? ফিভার হসপিটাল। টাউন হলে মিটিং হচ্ছে, অনেক লোক, 1835 সাল, কলকাতার সব থেকে বড় বড় ধনীরা, বিশিষ্টরা। কিন্তু ওই যখন টাকা দিতে হবে তখন কেউ 500, কেউ ওই প্রিন্স দ্বারকানাথ 5,000 টাকা দিয়েছিলেন, মতিলাল শীল 5,000 টাকা দিয়েছিলেন, আর সবাই কম 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 কম। তাতে আর শেষ পর্যন্ত সেই ফিভার হাসপাতাল কোন রকমে একটু ছোট জায়গা নিয়ে চলছিল, কিন্তু আগে বাড়ে না। সুতরাং 10ই মে ওই 35 সালের মিটিং এর পরে 1837 সালে মতিলাল শীল দীর্ঘ চিঠিতে লিখলেন তার মতামত যে এই ফিভার হসপিটাল বানাতেই হবে। আর এই ফিভার থেকে বাঁচার জন্যে কলকাতার এই নোংরা, কলকাতার এই খানা খন্দ, পুকুর, ডোবা, এগুলোকে সরিয়ে ফেলতে হবে। তা নাহলে এই শুধু চিকিৎসার দ্বারা হবে না, এ তো রোগ, ওইখানে স্নান করছে গরু, বাছুর, মানুষ, কুকুর, সব, ও তো মরবে। তারপরে 37 সালে পুরস্কার বিতরণী সভাতেও তাকে দেখা যাচ্ছে। আর 38 সালে ভারতবর্ষে একটা অঘটন ঘটিয়ে দিলেন ডাক্তার মধুসূদন গুপ্ত। উনি 1838 সালে সব ব্যবচ্ছেদ করলেন, অ্যানাটমি। এ তো বামুনরা খেপে গেল, এই কি করছে সব,
এসব কি হচ্ছে, এ বন্ধ করো। তো সেই সময় উনি আবার বললেন যে ভাই আমাদের বউগুলো বাচ্চা জন্ম দেওয়ার সময় মরে যায়, তাদের চিকিৎসা জোটে না, তাদেরকে চিকিৎসার জন্য আনে না, তো এক কাজ করো, আমরা একটা মেটারনিটি খুলি, প্রসূতি হাসপাতাল। তারপরে মতিলাল শীল ঝাঁপিয়ে পড়লেন যে ঠিক, এবং এটা করতে হবে, আমি সমস্ত টাকা দেব। তবুও মধুসূদন গুপ্ত কি লিখছেন যে অলঙ্ঘ কোন কুসংস্কার রয়েছে, মেয়েরা তো হাসপাতালে আসবে না। যে নেটিভ, শুধু কারা আসবে? নেটিভ, হারি, ডোম, কায়রা, বাগদি, অত্যন্ত গরিব মুসলমান ও খ্রিস্টান মহিলা। এরা ছাড়া তো এই বাবুরা কেউ আসবে না, কারোর বউ মেডিকেল কলেজে আসবে না, তো ছোট করে করা হোক। এই সমস্ত করতে করতে শেষ পর্যন্ত যখন টাল বাহানা, তখন মেডিকেল কলেজের প্রাঙ্গণেই মতিলাল শীল টাকা দিয়ে 100 বেডের 1 লক্ষ টাকা দিয়ে, তখনকার দিনে আজকে বোধহয় 10 কোটি হবে কমসে কম, সেই টাকা দিয়ে 100 বেডের একটা মেটারনিটি হসপিটাল তৈরি করে দিলেন। তারপরে ওই মেডিকেল কলেজ তৈরি করতে হবে, ফিভার হসপিটালটাকে আরেকটু বড় করতে হবে। তো সেই কলেজের তিনি কেউ যখন জমি দেয় না, তখন ওই কলিউটোলা স্ট্রিটের পাশে ওই যে মেডিকেল কলেজ আজকে রয়েছে, ভারতবর্ষের প্রথম মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের জমি মতিলাল শীল দিলেন। এখনকার মূল্য কেউ কেউ বলে 60 লক্ষ টাকা। তো সেই জমির উপরে মেডিকেল কলেজের দ্বার উদ্ঘাটন করলেন লর্ড ডালহৌসি 30 সেপ্টেম্বর 1848। সেইখানে মতিলাল শীলের একটা মূর্তি তখন থেকে প্রতিষ্ঠিত আছে। তা নাহলে ওনার মূর্তি কেমন ছিল, দেখতে কেমন ছিল, আমরা হয়তো জানতে পারতাম না। আজও কলকাতা মেডিকেল কলেজে সেই মূর্তিটা আছে। সেখানে 1 লাখ টাকা দিয়ে তিনি, ক্যাশ দিয়ে তিনি একটা বিল্ডিংও বানিয়ে দিলেন। এই দ্বারোদ্ঘাটন হলো 1852 1 ডিসেম্বর। অবশ্য রোগী ভর্তি তার আগে থেকে শুরু হয়ে গিয়েছিল। এই যে ম্যাটারনিটি, এই যে মহিলাদের ওপরে এই যে শিক্ষার ব্যবস্থা, তারপরে তার একটা বেলঘরিয়া অতিথিশালা, হাজার হাজার দুস্থ মানুষ, এই সব দুস্থ মানুষেরা ছোট জাতের, ছোট লোকজন, তারা এসে রেগুলার খেয়ে যাচ্ছে। আজও সেটা আছে, আজও সেটা আছে। কিন্তু মতিলাল শীল যোগ দেননি। তখনকার দিনে ভবানী বন্দ্যোপাধ্যায় ওই ধর্মসভা তৈরি করেছিলেন রামমোহনের, যখন সতীদাহের আন্দোলন করছে তার বিরুদ্ধে, যে হিন্দু ধর্মকে রক্ষার জন্যে ধর্মসভা। সেই ধর্মসভায় মতিলাল শীলকে মেম্বার করার জন্যে 2 টাকা তার কাছ থেকে নেবার জন্যে অনেক চেষ্টা করেছে, কিন্তু উনি তাতে যাননি। বরং একটা মিটিংয়ে চিঠি দিয়ে লিখে দিয়েছেন, তোমাদের তো ধর্মসভা নয়, তোমাদের এটা তো অধর্ম সভা। ধর্মসভার ধর্মের কাজ হচ্ছে মানুষের সাহায্য করা, মানুষের হেল্প করা, তোমরা তো ওখানে সেরকম কিছুই করো না। এই হলো সেদিনের মতিলাল শীল। তা যে দেশ রামমোহন বন্দ্যোপাধ্যায় একটুখানি করেছিল বলে রামমোহনকে প্রায় অস্বীকার করে, সেই দেশে
মতিলাল শীলকে কি করে আরো বেশি প্রচারের লাইমলাইটে আনবে, এটা হয় না। কিন্তু আজকে দিন পাল্টেছে। কি কি করে 1924 সাল, এই 2024 সালে এই বইটা মতিলাল শীল, অবশ্য ক্যাপশনে দেওয়া আছে দানবীর মতিলাল শীল। আরে উনি দানবীর নন, উনি যে কত বড় দেবাদিদেব সেটা ভাষায় ব্যক্ত করা এই 40 মিনিটে প্রায় অসম্ভব। তবুও তোমরা যেটুকু আমাকে সুযোগ দিলে সেই সময়টুকুর মধ্যে আমি আমার কিছু শ্রদ্ধা জ্ঞাপন মতিলাল শীলের প্রতি, 200 বছরের পুরনো মানুষ, আজকে আমি তাকে জানালাম। আর তোমাদের এই সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।